আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমি জীবন আবারও ফিরে আসলাম ভূত স্টেশনের ভৌতিক পর্ব ৫১ ফ্রাইডে হরর নাইটে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আবার লাইভে আসলাম। মাঝখানে আমাদের পুরো মাসটি অর্থাৎ জানুয়ারির পুরো মাসটিতে আমাদের কোনো এপিসোড সম্পূর্ণ হয়নি। আসলে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা লাইভে আসতে পারিনি। আপনাদের অসংখ্য এসএমএস এবং ইমেইল আমার কাছে এসেছে। ইভেন আজকেও আমার কাছে ফোন করেছেন অনেকেই যে আমাদের ভূত স্টেশনের লাইভটি কেন হচ্ছে না। আর এই সবকিছু আসলে আপনাদের এই ফোন কলগুলো, এই ইমেইলগুলো আমাকে এতটাই মুগ্ধ করে এবং আমার এতটাই ভালো লাগে এবং এই ভালো লাগা থেকেই আসলে আমার প্রোগ্রামটি আমি নিয়মিত চালিয়ে যেতে পারছি এবং ভবিষ্যতে আমার এই প্রোগ্রামটি আমি চালিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। আজকে ভূত স্টেশনে বেশ কিছু ভালো ঘটনা আছে। আর আমি শুরুতে জানিয়ে দিতে চাই যারা আমাদেরকে এই ধরনের ঘটনা শেয়ার করতে চান, আমাদের চারিপাশে অহরহ ভৌতিক ঘটনা ঘটে থাকে। আপনার কাছে এই ধরনের ঘটনা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানান এবং আমাদেরকে জানাবেন যে আমাদের ঘটনাটি আপনাদের কেমন লাগছে। আর আমি শুরুতে জানিয়ে দিতে চাই যে যারা আমাদেরকে কমেন্টস করতে চান তারা চাইলে আমাদের হটলাইন নাম্বার 0171951449 নাম্বারে ফোন করে জানাতে পারেন যে এই ধরনের ঘটনা আছে কিনা। এবং প্রতিবারের মতো এবারও আমি অ্যানাউন্স করছি যারা আমাদের এই ঘটনাটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সবচেয়ে বেশি শেয়ার করবেন তাদের মধ্যে থেকে যিনি প্রথম হবে তার জন্য থাকছে ভূত স্টেশনের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবং আমি চাইবো যে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন যে ভূত স্টেশন আবারও চালু হয়েছে আপনার প্রিয় অনুষ্ঠানটি। আমি আর সময় নষ্ট করছি না, আমি কিছুক্ষণের মধ্যে লাইভে যাচ্ছি। আমি আপনাদের বেশি বেশি শেয়ার কামনা করছি এবং আমাদেরকে শেয়ার করুন এবং সকলের কাছে ছড়িয়ে দিন আমাদের ভূত স্টেশনের প্রোগ্রামটি। কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিজয় আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তিনি তার সাথে যাওয়া একটি ঘটনা আজকে আমাদের এই প্রোগ্রামে শেয়ার করবেন। বিজয় কোর জন্য আমাদের অভিনন্দন থাকলো এবং তিনি আমাদের স্টুডিওতে কানেক্টেড হচ্ছেন কিছুক্ষণের মধ্যে এবং তার সেই ঘটনাটি আমরা আশা করছি শুনবো। আমরা কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে কানেক্টেড করছি বিজয় কোকে এবং তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং তার সেই ঘটনাটি আমরা শুনতে পারবো কিছুক্ষণের মধ্যে স্টুডিওতে তাকে আমরা ফোন কলের মাধ্যমে আমরা তাকে কানেক্টেড করছি। আপনারা যে জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক একটি প্রোগ্রাম এবং আমরা মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে আমাদের দর্শকদেরকে দেশ এবং দেশের বাইরে থেকে আমরা কানেক্টেড করে থাকি। আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি যে আমরা বিজয় কোকে কানেক্টেড করতে পারবো স্টুডিওতে। আমরা কিছুক্ষণের মধ্যেই কানেক্টেড করছি আমাদের বিজয় কোকে। আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। নেটওয়ার্কের সমস্যার কারণে সম্ভবত আমরা বিজয় কোকে এখনও কানেক্টেড করতে পারিনি। তবে হতাশ হওয়ার কিছু নেই, আমরা কিছুক্ষণের মধ্যে আশা করছি বিজয় কোকে কানেক্টেড করতে পারবো এবং তিনি আমাদের সাথে
স্টুডিওতে কানেক্টেড হবেন। সম্ভবত নেটওয়ার্কের কারণে ওনাকে আমরা কানেক্টেড করতে পারিনি। আমরা চলে যাচ্ছি পরবর্তী একটি মেইলে এবং মেইলটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আশা করছি যে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম জীবন ভাই, আশা করি ভালো আছেন। আজ আমি যে গল্পটা শেয়ার করব সেটা আমার বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার এক বড় ভাই একদিন গ্রামের ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন খেলা দেখে বাড়ি ফিরছিলেন। রাত তখন 12:30 মতো। তাদের বাড়ি থেকে একটু পূর্ব দিকে একটা পারিবারিক কবরস্থান আছে। সেখানে গ্রামের অনেকেরই কবর আছে। তিনি আস্তে আস্তে কবরস্থানের ঠিক কাছে চলে যাবেন, তখন হঠাৎ কেন যেন তার একটা ভয় কাজ করতে থাকে। তিনি একটা কবরের কাছে ঠিক ভয়ে দাঁড়িয়ে গেলেন। এমন সময় তিনি কোরআন পড়ার আওয়াজ শুনতে পেলেন। তিনি হতভম্ব হয়ে খেয়াল করলেন সেখানে একজন মসজিদের হুজুরের গলা শোনা যাচ্ছে। তিনি সাহস করে উঁকি মেরে হুজুরকে দেখে কবরস্থানে উঠলেন, গিয়ে হুজুরের পাশ দিয়ে বসলেন। হুজুর তাকে বললেন, এত রাতে এখানে কেন আসছো? তিনি বললেন, আমি ব্যাডমিন্টন খেলা দেখতে আসছি, কিন্তু কবরস্থান পর্যন্ত আসার পর আমার ভিতর কেন যেন একটা ভয় করতেছে। আপনাকে দেখে উঠে আসলাম হুজুর। হুজুর বললেন, তুমি বাড়ি চলে যাও। তিনি বললেন, আমার ভয় করছে, আপনি যদি একটু আমাকে এগিয়ে দিয়ে আসতেন। এক পর্যায়ে হুজুর রাজি হলেন এবং তাকে এগিয়ে দিতে দুজনে মিলে রাতের অন্ধকারে চলতে লাগলেন। একটু আসার পরে হুজুর বললেন, যাও এবার তুমি চলে যাও। সে বললেন, আর যদি একটু আসতেন। এভাবে হুজুরকে তার ঠিক বাড়ি পর্যন্ত নিয়ে গেল। এরপর তিনি তার মাকে ডেকে বললেন, তাড়াতাড়ি দরজা খুলেন, হুজুর আসছে। তার মা হুজুরকে নিয়ে ঘরে আসতে বলল। তিনি পিছন ফিরে দেখেন সেখানে কোনো হুজুর নাই। সে বিষয়টা খুব হতভম্ব হয়ে গেল এবং পরের দিন তিনি হুজুরকে গিয়ে বললেন, হুজুর, কাল রাতে আমাকে দিয়ে আসার জন্য আপনি আমাদের বাড়িতে গেছেন, কিন্তু ঘরে কেন যাননি? আম্মা খুব রাগ করেছে। শুনে হুজুর যেন আকাশ থেকে পড়লেন। বললেন, কই, আমি তো কাল আমার বাড়িতে ছিলাম, বাড়ি থেকে রাতের বেলা বের হইনি। তখন তিনি হুজুরকে এই ব্যাপারে সবকিছু খুলে বললেন। এরপরে কবরস্থানটির চারিদিকে দেয়াল করে ঘিরে দেওয়া হলো, যাতে কেউ অজু ছাড়া সেখানে উঠতে না পারে। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই আপনার লাইভ ভূত স্টেশনে শেয়ার করবেন। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের খুবই একজন কাছের মানুষ, যিনি আমাদের প্রতিটি এপিসোড মিস করেন এবং আমার এই ভূত স্টেশনের মাঝখানে জানুয়ারিতে যখন এপিসোডগুলো হচ্ছিল না, আমাকে প্রায় উনি মেসেজ করতেন এবং ইভেন আজকে ফোনও করেছেন। আর তার নাম হচ্ছে সোহান হোসেন। উনি আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তার ঘটনাটি আমরা পড়ে শোনালাম। আশা করছি সোহান হোসেন ভালো থাকবেন এবং এই ধরনের ঘটনা আমাদেরকে আরও পাঠাবেন। আর আমি যারা আমাদের এই ধরনের ঘটনা শুনছেন তাদেরকে আমি বলতে চাই যে আমাদের প্রতিবারের মতোই আমরা অ্যানাউন্স দিয়ে থাকি যে যারা সবচাইতে বেশি আমাদের এই ঘটনাটি শেয়ার করবেন এবং বেশি শেয়ার করবেন, শেয়ারকারীদের মধ্যে থেকে যিনি সবচাইতে বেশি শেয়ার করবেন তা আমাদের ভর্তি স্টেশনের পক্ষ থেকে তার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। এবং আশা করছি যে আপনারা আমাদের সেই গিফট হ্যাম্পারটি জিতে নেবেন এবং সবচাইতে বেশি শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন যে আমাদের এই ঘটনাগুলো আপনার কেমন লাগে। আসলে আপনাদের ভালোবাসা ঠিক প্রায় একটা মাস আমি আপনাদের মাঝে আসতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমি কমেন্টসগুলো পড়ছি। আমাদেরকে কমেন্টস করেছেন বিজয় কো ভাই আমি আছি, আমাদেরকে কমেন্টস করেছেন এমডি জোবায়ের,
হাই। আমাদেরকে কমেন্টস করেছেন আর এজ রাকিব হাই। আলামিন মন্ডল আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওকে ভাই আমাদেরকে বলেছেন ও নাইস, আবারও ভূতি সেশন ব্যাক করেছে, ধন্যবাদ। রাসু হাসান আমাদেরকে নওগাঁ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসু হাসান, আশা করি আপনি ভালো আছেন। এমনি মিজানুর রহমান আমাদেরকে কমেন্টস করেছেন নাইস, আবার শুরু হলো, এবং রাসু হাসান বলেছেন ভালো লাগলো। বিজয়ক বলছে বুঝতে পারছি না আপনাকে কলে পাচ্ছি না কেন, আমি অনুরোধ করব আপনাকে, আমি আবারও ফোন করছি, আশা করছি যদি আপনি আমাকে না পান তাহলে সেক্ষেত্রে আপনি আমাকে আবার ফোনে কানেক্ট করে নেবেন। সোহান হোসেন আমাদেরকে কমেন্টস করেছেন আবারও ফিরলাম ভূত স্টেশনের লাইভের কথা, ধন্যবাদ সোহান হোসেন আপনাকে। এবং তৌসিফ জুবায়ের আমাদেরকে কমেন্টস করেছেন আজ প্রথম শুনছি ভাইয়া, ধন্যবাদ তৌসিফ জুবায়ের। আশা করছি আপনাদের এই ধরনের ভালোবাসাতে আমাদের ভূত স্টেশনটি এগিয়ে যাবে, এবং আপনারা জানিয়ে দিন যে আমাদের প্রতি শুক্রবার, এখন থেকে আমি আবার একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, প্রতি বুধবার আমাদের অনুষ্ঠানটি আর সম্প্রচারিত হচ্ছে না, এখন থেকে শুধুমাত্র আমাদের এই লাইভটি প্রতি শুক্রবার ঠিক রাত 11টায় শুরু হবে, এবং আমরা এই ধরনের ঘটনা নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। আমি আর সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে। বিজয় কোকে আমি আবারও কানেক্টেড করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি বিজয় কোকে স্টুডিওতে কানেক্টেড করার জন্য, আশা করছি ওনাকে আমরা কানেক্টেড করতে পারবো। বিজয়কেও আপনাকে অভিনন্দন, ভূতি স্টেশন থেকে আপনাকে ভূতি স্টেশনের 51তম এপিসোডে আপনাকে কানেক্টেড হওয়ার জন্য। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, কিন্তু নেটওয়ার্কের মনে প্রবলেম, যেহেতু একটু ডিস্টার্ব হচ্ছে। আপনার কথাটি আমাদের স্টুডিওতে খুব ক্লিয়ার শোনা যাচ্ছে, আশা করছি এভাবে আপনি বললে আমার দর্শকরা আপনার ঘটনাটি শুনতে পারবে। আপনি আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনি আপনার ঘটনাটি শেয়ার করুন। আপনি বলেছিলেন যে আপনার কাছে প্রায় 3টি ঘটনা আছে, আমি আশা করব যে সেগুলো পর্যায়ক্রমে আপনি আমাদের ভূত স্টেশনে আজকে 51তম এপিসোডে লাইভে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন তাদের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আমার নাম বিজয়, ঠিক আছে, বাড়ি কুষ্টিয়া মিরপুরে। এক সময় আমি ইন্ডিয়াতে থাকতাম, ইন্ডিয়াতে লেখাপড়ার জন্য গেছিলাম। হ্যালো, জি শুনতে পাচ্ছি, আপনি বলতে থাকুন। আমি ইন্ডিয়াতে লেখাপড়ার জন্য আমার বাবা আমাকে ওখানে পাঠিয়েছিল। তো ছোটবেলার থেকে আমি খুব মানে দুর্ধর্ষ সাহসী বললেই চলে, ঠিক আছে। আমি যেখানে থাকতাম সেই জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর। ওখানে একটা মাঠ আছে যেটাকে বলা হয় গুদাডাঙ্গার মাঠ, কৃষ্ণনগর গুদাডাঙ্গার মাঠ, ঠিক আছে। আমাদের ওখানে যে ব্যবসাটা ছিল গার্মেন্টস এর ব্যবসা, ওই মাঠটা পাড়ায় আমাকে ওই গার্মেন্টস এর যে আর কি সামগ্রী ওটা ওই ওখানে ওই মহাজনের বাড়িতে দিয়ে আসতে হতো, আমাদের যে মহাজন ছিল। তো যেকোনো মানে রাত্রি হয়ে গেলে পরে দেখা যাচ্ছে আমরা অনেক দূরতে ঘুরে আসতাম, প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার ঘুরে আসতে হতো ওই একই জায়গায় যেতে। আবার আমাদের ওই দিক দিয়ে গেলে পরে দেখা যাচ্ছে সেটা হাফ কিলোমিটার হয়। তো ওই হাফ কিলোমিটার পুরাটাই মনে করেন বাগান আর মাঠ। এক সময় ওখানে হচ্ছে ওই কিছু বেওয়ারিশ লাশ ফেলা হইতো, মানে ওখানকার হসপিটালের যেসব বেওয়ারিশ লাশ ওই জায়গাটায় ফেলা হতো আর কি। ওই দিক দিয়ে কেউ সন্ধ্যার পরে দেখা যাচ্ছে হেঁটে যেতেই ভয় পেত, মেন রোডের সঙ্গে ওই বাগানটা। এরকম একটা সময় মনে করেন যে আমি দেখলাম যে অনেক মানে 7টা 7:30 বাজে। আমি এই সময় মনে করেন যে চিন্তা করলাম এত দূর ঘুরিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে হবে, এটা তো খুব কষ্টকর একটা ব্যাপার। ওই জন্য আমি আর কি আপনার ওই দিক দিয়ে চিন্তা করলাম যে এই দিক দিয়ে শর্ট টাইমে চলে যায়, কিসের ভূতের ভয় আর কিসের মনে করেন যে আমার ওই ঘোরার কারণে আমি ওই দিক দিয়ে আর কি শর্ট টাইমে মনে করেন যে হাঁটার পথ ধরে বাগানের ভিতর দিয়ে আসছি। পুরা বাগানটাই মনে করেন অন্ধকার, দুই সাইডে আম বাগান আর লিচু বাগান। তো হঠাৎ দেখি যে একটা আম পড়লো পাকা। তো ছেলে পেলে মানুষ, তখন আমার বয়স তো খুব একটা বেশি না, এই দেখা যাচ্ছে যে 13 থেকে 14 হবে। আমটার দিক ছুটে গেলাম, ছুটে যাওয়ার পরে দেখছি যে আরেকটা আম পড়লো। ওইটা যখন হাতে নিলাম তখন আরেকটা পড়লো পাশে। তা আম কুড়াতে লাগছি, আম কুড়াতে কুড়াতে মোটামুটি মনে করেন যে 10-12টা আম কুড়াইছি। ওখানে কিন্তু আমি আশপাশে যে আর কি হচ্ছে এটা আমি কিন্তু কিছুই বুঝছি না, আমি কুড়াই যাচ্ছি মনে রাখলাম গাছ পাকা আম। তো হঠাৎ
দেখি যে মনে করেন যে ওই জায়গার থেকে একটা বিড়াল বেড়াইলো, কালো বড় একটা বিড়াল। তো সাধারণত বাগান সাগানে আপনার হচ্ছে বিড়াল টিড়াল খুব একটা কিন্তু দেখা যায় না। তো বিড়াল দেখে আমি সেরকম কিছু মনে করিনি, আমি আম মনের আনন্দে কুড়াই যাচ্ছি। আরেকটু পরে দেখি যে আমার পাশ দিয়ে মনে হলো যে কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু আসলেই আমার পাশে কেউকেই আমি দেখছি না। এদিক ওদিক তাকাই দেখছি আম পড়তে, আম কুড়াচ্ছি, কিছুই দেখছি না। খানিকক্ষণ পরে আমি মানে একটু ভয় পাওয়া মতোই ভাব হলো। আমি চিন্তা করলাম যে না, আর বোধহয় আম কুড়ানো ঠিক হবে না, যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, বাড়ি যাই। বাড়ি দিয়ে মনে করেন যে আমি এই বাগানের ওই মাঝখান দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হঠাৎ দেখি যে মনে করেন একটা শিয়াল আকৃতির বিশাল বড় একটা জন্তু মনে করেন রাস্তার উপরে ফুল দাঁড়ায় আছে, মুখ দিয়ে লালা পড়ছে, অথচ শিয়াল না, যেহেতু শিয়াল আমি চিনি, বাংলাদেশের ছেলে যেহেতু শিয়াল তো অবশ্যই চিনব। তো আমি বুঝতে পারছি যে কিছু তো একটা মনে করেন যে ঘটনা, কিন্তু ওই সাইডের মনে করেন যে ওই যে ওই সময় তো ওখানে লাশ ফেলতো না, আপনার হচ্ছে ওই সাদা সাদা মনে করেন যে যেগুলো আর কি সার্জারি মার্জারির সময় যেগুলা এইসব নেকড়াকানি এইসব কিন্তু দেখি যে আশপাশ দেশ ওনার ওই জিনিসটার পায়ে বাই দিয়ে আছে। অনেক সময় ধরে দাঁড়াই আছি, দাঁড়াই থাকার পরে আপনার হচ্ছে ওই জায়গা দিয়ে আমি নড়তে পারছি না। কিন্তু অ্যাকচুয়ালি আর একটা কথা মানে না বললেই না, যেহেতু আমি হিন্দু ধর্মের ছেলে, সেহেতু মোটামুটি মনে করেন যে আমাদের একটা পূজা আছে, তান্ত্রিক টাইপের পূজা, পূজাটার নাম হচ্ছে চত্রী পূজা। তো ওই ছোটবেলার থেকে আমি কিন্তু চত্রী পূজাটা করতাম। আর এই চত্রী পূজায় আপনার এই ভূত পেট নিয়েই কিন্তু মনে করেন যে খেলা হয় এই পূজাটাতে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। এই ভূত পেট নিয়ে কিন্তু খেলা হয়। তো তখন মনে করেন যে আমি আমার যেটুকু মন্ত্র বল জানা ছিল, আমি মনে করেন যে একটা মারলাম, ওরকম একটা মন্ত্র পাঠ করলাম। পাঠ করার পরে মনে করেন যে আগাই গেলাম, দেখি সামনে আবার কিছুই নেই। আবার আসছে আসছে মনে করেন যে এই 10-15 পা, মানে পাও তো সেভাবে চলছে না। যে জিনিস দেখছি যে আবার যে জায়গাটা দিয়ে যাবো সেই জায়গায় দেখছি একটা লালা ধরনের পড়ে আছে। পা যখন আগাচ্ছে না, তখন আবার আস্তে আস্তে যাচ্ছি। হঠাৎ দেখছি যে একটা বৃদ্ধ মহিলা মনে করেন যে লাঠি ভর করে হাঁটতে হাঁটতে আসছে দূরের দিকে, মানে আমার সামনের দিকে আসছে। তারপরে যখন উনি কাছাকাছি আসলো, তখন দেখছি যে ওনার গলা নেই, বুকের উপরে 2টা চোখ, আর মনে করেন উনি লাঠি ভর দিয়ে আমার দিকে আগাচ্ছে। তারপরে এভাবে মনে করেন যে কি করব, কোনো দিকে পিছেও যাব সেই রাস্তাও পাচ্ছি না, মানে সামনে আসছি সে রাস্তাও পাচ্ছি না। তো মোটামুটি মনে করেন যে বাগানের মাঝখান দিয়ে দৌড়ে দিয়েছি। বাগানের মাঝখান দিয়ে দৌড়তে দৌড়তে খানিক দূর যে আপনার হচ্ছে একটা বাগানের মধ্যে, মানে বাগানের শেষ পর্যায়ে যে একটা বাড়ি ছিল, ওই বাড়িতে মনে করেন যে আশ্রয় নিয়ে ওদের হচ্ছে আপনার হচ্ছে রান্নাঘরের মধ্যে ঢুকে পড়েছি। কি থর করে কাঁপছে, তাও পাচ্ছি না, হয়তো ওই দিন আমার কপাল ভালো ছিল, আমি বেরিয়ে গেছি। তারপরে আপনার হচ্ছে ওনার ওই বাড়ির লোকজন এসে লাস্টে আমাকে মনে করেন যে ওখানে এসে ওনারা দেশে যখন আমাকে ধরলো, আমি তখন মনে করেন সেন্সলেস হয়ে গেছি। ঠিক আছে, কিন্তু আমি কথাটা যদিও মনে করেন যে যেভাবে বললাম তাছাড়াও ভয়ঙ্কর বেশি। আর আরেকটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল, যেটা আমাদের এই কুষ্টিয়া জেলা, আমি যেখান থেকে এখন আপনার সঙ্গে কানেক্ট আছি এই জায়গাটায়, তখন আমার বয়স মনে করেন 7-8 বছর। তো আপনি যদি অনুমতি দেন ওইটা বলতে পারেন। হ্যাঁ, আপনি অবশ্যই বলবেন। তার আগে আমি আমার দর্শকদেরকে একটু বলতে চাই যে আপনারা শুনছিলেন বিজয়কর সাথে ঘটে যাওয়া সেই ঘটনাটি। যদি এমন হয় যে মাঝরাতে এরকম ঘটনার সম্মুখীন আপনারা হন, ঠিক সেই পরিস্থিতিটি আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর তার আগে আমি জানিয়ে দিতে চাই যে সারা বাংলাদেশ থেকে আমাদেরকে সকলে তাদের গুরুত্বপূর্ণ সময়ের মাঝেও যে আমাদের কাছে এই ধরনের ঘটনাগুলো শেয়ার করে। তো আপনাদের বেশি বেশি কমেন্টস এবং আমাদের গেস্টদের জন্য প্রত্যাশা কামনা করছি যে আপনারা বেশি বেশি কমেন্টসে জানাবেন যে বিজয়পুর ঘটনাটি কেমন লাগছে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। হ্যাঁ, বলুন আপনার দ্বিতীয় ঘটনাটি আপনি শেয়ার করুন।
এটা হচ্ছে আমাদের এই জায়গাটায় একটা সাইফন ব্রিজ নামের ব্রিজ আছে, ঠিক আছে? আমাদের কুষ্টিয়া মিরপুর, মিরপুর কুষ্টিয়ার থেকে কেউ যদি চিনে থাকে, মানে কুষ্টিয়াতে কারো যদি বাড়ি হয়ে থাকে, আমাদের সঙ্গে যারা জয়েন্ট আছে তারা অবশ্যই চিনবে সাইফন ব্রিজ। এখানে যুদ্ধের সময় আপনার হচ্ছে অনেককেই খানেরা মনে করেন কেটি কেটি ওই সাইফন ব্রিজে ফেলে দিত। আচ্ছা আচ্ছা। তো আমাদের ওই মামার বাড়ির পিছনে দুইটা বালঝার আছে, ওই বালঝার দুইটা বিশাল বড়, ওই দুইটা বালঝার মিনিমাম হলে পরে 7 থেকে 8 বিঘে হবে। এটা গোরই নদী বলে, ওই গোরই নদীর সাইড দিয়ে আর কি হচ্ছে এই বালঝারটা। তো আমরা এই বিকাল বেলায় খেলা টেলা করতাম, কিন্তু এই ঘটনাটা দিনের বেলায়, রাত্রির বেলার ঘটনাটা আমিও মানছি, কিন্তু দিনের বেলায় এই দৃশ্যটা অনেকেই মানতে চাবে না, যেহেতু ভরার দুপুরে। কিন্তু আমার সঙ্গে ঘটনা আর এবং সাক্ষীও আছে ওর সঙ্গে, যে যারা এই ঘটনাটা আমি পরিস্থিতির শিকার হয়েছি। আমাদের ওই বাগানটা খুব, ওই মামাদের ওই বাঁশঝাড়টা খুব ডেঞ্জারাস। বাঁশঝাড়ে অনেকেই অনেক কিছু দেখছে। যেরকম আমার দাদুই ছিল, যেটা আমার মার আর কি হচ্ছে বাবা, উনি ওই যে একদিন আপনার হচ্ছে ওনার এক ফ্রেন্ড বলছিল যে বন্ধু কালকে, ওনার মাছ ধরার খুব নেশা ছিল, উনি বলছিল যে কালকে বসন্ত আমি হচ্ছে মাছ ধরতে যাব। তাকে বলছিল যে তুই আর আমি ভোরবেলায় মাছ ধরতে যাব। তো ওই ভোরবেলায় এসে মনে করেন যে দাদুকে ওই ডাকছে, দাদু ঘুমায় আছে, তো ঢুকতে ঢুকতে মনে করেন যে ডাকার পরে দাদু উঠে আসছে। ওই দিক দিয়ে একটা তাল গাছও আছে, তো দাদু ওই তাল গাছটা পার হয়ে মনে করেন যে বসন্ত পিছ পিছ যাচ্ছে, যাকে বলা হয় নিশীর ডাক। কিন্তু বসন্ত কিন্তু মনে করেন যে দাদুর দিকে 10-15 হাত দূর 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 চলে। তখন দাদুর কি মনে আর কি আপনার হচ্ছে যাই হোক কিছু একটা হয়েছে, দাদু তখন বুঝতে পারছে হয়তো, বুঝতে পারলে উনি আবার ওই আপনার বিড়ি খেত, আপনার ওই বিড়ি জ্বালায় উনি হচ্ছে ব্যাকে চলে এসেছিল। তো ঠিক ওই জায়গাটাই আমার সঙ্গে এই ঘটনাটা। এই ঘটনাটা হচ্ছে আমি হচ্ছে দিনের বেলায় আপনার ওই গোড়ের ধারে আর কি, ছোট তখন, আমি 10 বছর হবে আমার বয়স, ওই আপনার প্রকৃতির ডাকে গোড়ের ধারে গেছি। প্রকৃতির ডাকে গোড়ের ধারে যাওয়ার পরে কাজ আমার সারা, আমার মনে করেন যে নদীতে নেমে বাকি কাজটুকু সারা, হঠাৎ দেখছি যে পিছন দিক থেকে এক মহিলা বিশাল বড় একটা রামদা নিয়ে মনে করেন আমার সাথে তেড়ে আসছে 10 থেকে 15 হাত দূরে। তো ওই ওনার মনে করেন যে তারা দেখি আমি কিন্তু মনে করেন যে এই পিছন ফিরেছি, পিছন ফিরে কিন্তু বগলের নিচ দিয়ে দেখছি যে ওনার পা শূন্যতে, ঠিক আছে, ওনার পা কিন্তু মনে করেন যে মাটিতে নেই। ওই জিনিসটা দেখে আমি মনে করেন, আমার মামারা ওই এলাকায় খুব প্রভাবশালী, তো ভয় পাওয়ার সাধারণত কাউকে কোনো পাবলিককে ভয় পাওয়ার কথা না, আমরা এই এলাকায় খুব প্রভাবশালী, তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। তখন যখন আমি দেখতে পারিছি যে পা আপনার হচ্ছে মাটিতে নেই, হ্যাঁ, ছোটবেলার থেকে মনে করেন আমি একটু পারদর্শী, তখন মনে করেন আমি দৌড় ধরেছি, দৌড়তে দৌড়তে যে মনে করেন যে এটা ওই মাঠের এই আপনার হচ্ছে ওই সাইফন ব্রিজের কাছাকাছি যে একটা জায়গায় যে আপনার হচ্ছে ওখানেও একবারের মধ্যে ঢুকে যে মনে করেন যে আমি সেন্সলেন্স হয়ে যাই। সেন্সলেন্স হওয়ার পরে ওনারা আমাকে আমার বাড়িতে আমার মা বাবার কাছে নিয়ে আসে, নিয়ে এসে তখন আমাকে বলে, তা আমার মা বাবা বলে না ওর গায়ে হালকা জ্বর ছিল, জ্বরের জন্য হয়তো ভুল ভাল দেখছে। কিন্তু আমি তো বুঝি যে আমি ভুল দেখার কিছু না, ঠিক আছে। এই যে গত 20 বছর পরে আমি হয়তো ওই বাড়ির ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ওই বাড়ির মধ্যে ওনারাই আমাকে ডেকে বললো যে এখনো কি কোনো কিছু দেখো? তাহলে যে না আপাতত সেরকম কিছু দেখিনি। এটাই আমার ঘটনা। ভালো লাগলে কিরম লাগছে না লাগছে জানাবেন। আরো আমার কাছে ঘটনা আছে, যেটা হচ্ছে গত যে করোনার মধ্যে যে কুরবানি ঈদ গেল তার আগের কুরবানি ঈদের, কিন্তু এই ঘটনাটা ঢাকার। আচ্ছা আচ্ছা, আপনি যদি সেই ঘটনাটি একটু শেয়ার করতেন তবে আমাদের জন্য ভালো হতো আর কি। আমরা সেই ঘটনাটি জানতে খুবই আগ্রহী যে করোনার মধ্যে আসলে কি ঘটনাটি ঘটেছিল ঢাকাতে। এটা হচ্ছে আমি যে ঢাকাতে আপনার হচ্ছে কন্টিনিউ থাকি, এখনো থাকি ঢাকাতে। ঢাকাতে টুকটাক ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করি, তো মাঝে মাঝে আমি এসে সাভারে থাকতাম। জায়গাটা আপনিও খুব পরিচিত, আমিন বাজারের আগে একটা ছোট ব্রিজ আছে। আচ্ছা আচ্ছা। ওই ব্রিজটা মনে করেন তার 15 দিন আগে কিন্তু ওই জায়গায় একটা ঘটনা ঘটছিল, যে ঘটনাটার একদম প্রখ্যাত সাক্ষী আমি নিজে। আমিন বাজারের ওই দিক থেকে আর একটা মানে এই চাপ গ্রামটা কি যেন বলে, ওই দিক থেকে একটা রাস্তা আছে, যেটা ওই রাস্তার সঙ্গে এসে মেশে, মেন হাইওয়ের সঙ্গে। তো
ওই আমার ফ্রেন্ড আমার বাড়ির কাছেরই, ও বললো যে চল তো একটু ঢাকায় কাজ আছে। তা আমি সাধারণত ঢাকাতে বাইক নিয়ে চলাফেরা করি, তো ওই দিন আমার কাছে বাইকটা ছিল না। তা আমি একটা লোকাল বাসে মনে করেন যে ওই দিক দিয়ে যাচ্ছি ওর সঙ্গে। তো যেতে যে ওই দিক থেকে একটা বাস আসছে, আর ওই বাসটা আর কি ওই প্রাইভেটটাকে মারলো, প্রাইভেটটা আমার চোখের সামনে আর কি উড়ে যায়, মনে করেন ওই পানির মধ্যে পড়লো। পরে আপনাদের এরকমই একটা অনুষ্ঠানে এই অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছিল যে পরে নাকি ওই হচ্ছে প্রাইভেটটা আর খুঁজে পাওয়া যায়নি। তা আমি পিছন দিক থেকে উঠে এসে আমার ওই ড্রাইভার সাহেবকে অনেক বকাবকি দিতে করলাম যে আপনি দাঁড়ালেন না কেন, ওই প্রাইভেটের মধ্যে তো মানুষজন থাকতে পারে, তাকে তো আমরা পানির থেকে উদ্ধার করতে পারতাম। তো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে যেহেতু, উনি ভয়ে টানতে চলে এসেছে, তারপরে গাবতলী নেমে গেছে। তো গত কুরবানি ঈদের আগের কুরবানি ঈদে আমি মনে করেন এই ঢাকার থেকে সাভারের উদ্দেশ্যে যাচ্ছি, রাত তখন 8টা বাজবে, একদম কুরবানি ঈদের পরের দিনকার ঘটনা এটা। তো যাচ্ছি, যেতে যে ওই ব্রিজটার কথা কিন্তু, ওই অ্যাক্সিডেন্টের কথা কিন্তু আমার মনে নেই। তো আমি মনে করেন ওই ব্রিজের ওই দিক দিয়ে আমি এই মোটরসাইকেল আপনার এই 70-80 এমনিতে ফাঁকা রোড পেয়ে টানছি। তো হঠাৎ যখন ওই ব্রিজটা মনে করেন আমি পার হলাম, তখন আবার একটা মনে করেন যে ভিতরে আতঙ্ক জেগে গেল। ওই ঘটনার কথা আমার কিছু মনে নেই, আমার কাছে মনে আছে যে রাস্তা মানুষ খেতে চাচ্ছে, এরকম একটা ভাব ওই ব্রিজটা পার হওয়ার পর। তো আমি দেখছি যে পার দিয়ে মনে করেন যে এমনি সাধারণত যেসব গাড়ি ঘোড়া যাচ্ছে এগুলা খুব দ্রুত গেমি বেড়াই যাচ্ছে। আমি বুঝতে পারলাম যে ভাবটা খারাপ। এতদিন আমি রাস্তায় চলাফেরা করি, আজকে প্রায় 8-9 বছর হুন্ডায় চলাফেরা করি, কিন্তু কোনো সমস্যা মনে হয় না। কিন্তু আজকে রাস্তা মানুষ খেতে চাচ্ছে, এটা একটা কিরকম হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে না? তো আমি গাড়িটা মনে করেন স্লো করে দিলাম, গাড়ির স্পিড 25 থেকে মনে করেন 30-এর মধ্যে নিয়ে চলে আসলাম। দিয়ে আমি হচ্ছে আমার ওই সাভারে যে পৌঁছানোর পরে, তো ওই আমাদের ওখানে আমার এক বান্ধবী ছিল, সেই বান্ধবীর আবার একজন ফ্রেন্ড আসছিল। ও বললো যে তুই হচ্ছে একটু ওকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে আয়। তো আমি বাস স্ট্যান্ডে আমি মনে করলাম যাক, ওই জায়গা থেকে ওই ঘটনাটা ঘটে গেল, আমি আর বাইকটা নেব না, আমি রিক্সাতেই যাই। তো ওই ওকে যে বাস, ওই আপনার হচ্ছে এর মাঝখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমার ঘরের ওই কাঠ মানে কোনায়, খাটের কোনায় একটা প্লাস্টিকের বল, মিনিমাম 5টা মার্বেল জোড়া দিলে যত বড় হয় বলটা, সেরকমই একটা ভাঙা বল দেখি যে পড়ে আছে প্লাস্টিকের। এইটা আমি ঘরের থেকে মনে করেন যে ওই বাইরের ঘরের দিকে আইরো মারলাম বলটা রাত্রের বেলায়, ওই বান্ধবী বসে থাকাকালীন। তো আপনার হচ্ছে তারপরে ওকে দিতে গেলাম, দিতে যেয়ে ওকে মনে করেন যে দিয়ে আমি বাস স্ট্যান্ডে, সাভার বাস স্ট্যান্ডে চলে আসলাম। আসার পরে ওই রিক্সায় মনে করেন একটু মেন রোডে নামে হাঁটতে হাঁটতে আসছি। তো ওখানেও একটা পরিত্যক্ত জায়গা আছে, পরিত্যক্ত জায়গাটার ওখান থেকে কে মনে হলো আমাকে পিছন দিকে ডাকছে আমার নাম ধরে। আচ্ছা আচ্ছা। তো নাম ধরে ডাকার পরে আমি ওখানে দাঁড়াই গেলাম, দাঁড়ায় এদিকে ওদিকে তাকায় পরিত্যক্ত জায়গাটায় তাকালাম, তাকায় সেরকম কিছু দেখতে পারলাম না। তা আমি টুকটাক বাসায় টুকটাক করে হেঁটে চলে আসলাম। এসে ওই খাটের উপরে ওই যে জায়গা থেকে আমি বলটা ফেলছিলাম ওই জায়গায় বসলাম। আর আমার এক বান্ধবী ওই খাটায় শুয়ে আছে, আর পাশের রুমে মনে করেন আমার এক দুলা ভাই আপা ওরাও আছে। তো হঠাৎ দেখি যে আমার ওই পায়ের গুড়ায় ওই বলটাই ঘুরছে পয় 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 করে, মানে তো আমার তখন মনে সন্দেহ হলো যে কি এই বল তো আমি ওই ঘরে ফেললাম, তো আমার পায়ের কাছে এই বল কিরকম হাঁটছে মানে ঘুরছে। আমি উপরের দিকে তাকাই দেখছি যে ফ্যান তো বন্ধ, আর ফ্যান চললেও তো নাই, ফ্যানের বাতাসে হয়তো বলটা কেউ নিয়ে আসছে ঘুরবে, কি তেলা পোকা গেলেও ঘুরবে। তো সাইডে তাকাই দেখি যে না, থাই গ্লাস দেওয়া যেহেতু তো ঘোরার প্রশ্নই ওঠে না। আমি আমার ওই বলটা হাতকে ধরলাম, ধরি আমার ওই বান্ধবীকে বললাম যে কি কিছু বুঝতে পারছি সেই বল কি করে আসলো। তো হাসতে, কারণ আমি আগাগোড়াই আপনার ভূতে প্রেম শুনি, ভূতের ঘটনা আমার কাছে ভালো লাগে। তো ও হাসছে, হাসার পরে আমি আমার বলটা হচ্ছে খাটের নিচে ছুঁয়ে দিলাম। খাটের নিচে ছুঁয়ে দেওয়ার পরে বললে শুয়ে পড়। তা আমি ওই খাটেই মনে করেন এক সাইডে আপনার হচ্ছে শুলাম।
শোয়া পরে আপনার হচ্ছে দেখি যে মনে হলো যে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। তো মনে হলো যে আমার বুকের উপরে 1 ফুট পানি পড়ল। তো আমি বলছি বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি, আমার ওই বান্ধবীকে জিজ্ঞাসা করছি, তো বলছে যে না, বাইরে তো বৃষ্টি হচ্ছে না। তাই মনে করেন দেখ হয়তো মনের একটা ভুল ভ্রান্তি হতে পারে, কারণ রাস্তায় তো একটা মনে করেন ঘটনা ঘটছে, আজকে যে একটা ঘটনা ঘটছে, এই যে হয়তো আতঙ্কেই আমি বলছি। খানিকক্ষণ পরে যে দেখছি যে আরেক ফুট আমার পায়ের উপরে পড়ল। তখন কিন্তু আমি রুমের থেকে উঠে পড়েছি। যখন পায়ের উপরে পানি পড়ছে তখন আমি কিন্তু একদম ডাইরেক্ট খাটের থেকে ঝাঁটি মেরিয়ে একদম উঠে পড়েছি। উঠে পড়ে মনে করেন ঘরে যে কয়টা লাইট ছিল সব কয়টা জ্বালাই দিয়ে আমি চিন্তা করলাম যে আস্তে আস্তে জানলার দিকে যাই। ওই জানলা দিয়ে কিন্তু আবার ওই পরিত্যক্ত জায়গাটা দেখা যায়। যে আপনার হচ্ছে যেহেতু 3 তলায় ফ্ল্যাটটা, তো আপনার এই জানলার কাছে যে আমি চিল্লাচ্ছি, যেই হোস আর যে জিনিসই হোস তুই সামনে আয়। তো পরে নিচের দিকে তাকাই দেখছি যে একটা কালো বিড়াল আপনার হচ্ছে এই ওয়াল বেদি মনে করেন যে যেরকম হাঁসুর দিয়ে ওঠে এরকম ওঠার চেষ্টা করার পরে আমি ওইটা দেখে আমার ওই বান্ধবীকে কিন্তু বলছি, ও কিন্তু মনে করেন হাসছে, ও মনে করছে যে আমি হয়তো ইয়ার্কি মারছি। হম খানিকক্ষণ পরে ওই জায়গায় দাঁড়াই থেকে আমি দৃশ্যটা দেখছি, তো বিড়ালটা ওঠার চেষ্টা করি, যখন মনে করেন যে পারলো না, আর একটু ফোটা মনে করেন যে হাত 10 আগায়ে মনে করেন যে বিড়ালটা আপনার হচ্ছে অদৃশ্য হয়ে গেল। হম এই পর্যন্তই আমার ঘটনা। তো আসলে যে ওটা কি জিনিস ছিল আর ওইটা কি ওই জায়গার থেকে আমার পিছনে লাগছিল আমি বলতে পারছি না। ওকে, ধন্যবাদ সবাইকে। আপনি যেহেতু আমার ঘটনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভূত স্টেশনের লাইভ প্রোগ্রামে আপনার ঘটনাটি শেয়ার করার জন্য। আপনার আগামী দিনগুলো যেন খুব সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশা করছি, এবং আপনাকে অসংখ্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ, যেহেতু আমাকে অ্যাক্টিভ করছেন আপনি। আর ঘটনা আমার কাছে আরো আছে, কিন্তু এখন আমার দ্বারা আর বলা সম্ভব হচ্ছে না। আহ, আশা করছি যে আমরা আবারও কোনো এপিসোডে আপনাকে আমরা কানেক্ট করতে পারবো এবং সেই ঘটনাগুলো আচ্ছা, আমাদের আরেকটা দর্শক জিনিস, বলুন। আপনার এই ঘটনাটা আপনি বিশ্বাস করবেন কি কিনা, মানে এই 2-3টে ঘটনা বলার জন্য কিন্তু আমি আমার অফিসের লাইট জ্বালায় বসে আছি। ওই ঘটনার কথা মনে পড়লে কিন্তু বাস্তবেই আমার ভয় লাগুক, যদিও আমি মনে করেন যে আমার এলাকায় সর্বোচ্চ মনে করেন যে সাহসী ছেলে, যেহেতু আমি একটু রাজনীতি করি, বুঝতে পারছেন। জি 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 জি। তো তারপরেও কিন্তু আমি শাটার অফ করে আমার অফিসের লাইট জ্বালায় ঘোরা মানে আপনার হচ্ছে ঘটনা বলছি। এই যে কেবলই আমার এই জায়গা থেকে আমার অফিসের সামনে থেকে একটা বিড়াল ঘুরি চলে গেল, তো কিন্তু আমি হালকা হলেও মনে করেন যে একটু আতঙ্কে ছিলাম। ওকে, ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। না না, সমস্যা নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Haunted Alive, a reality haunted show. মারা না মারাটা আপনার ব্যাপার। ভুল স্টেশন। শুনছিলেন বিজয়কর ঘটনাটি। আশা করছি আপনারা জানাবেন যে ঘটনাটি আপনাদের কেমন লেগেছে। আর আসলে এই ধরনের ঘটনা যার সাথে ঘটে সেই এই বিষয়টি ফিল করে যে সেই মুহূর্তটা এই ধরনের হন্টেড সিচুয়েশনটা সে কিভাবে ওভারকাম করেছিল। আর যেহেতু তিনি ঘটনাটি বলছিলেন এবং তার সাথে ঘটনাটি তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী, ঘটনাটি তার ফিল করাটাই স্বাভাবিক, এবং তার ভিতরে সেই জিনিসটার পুনরাবৃত্তি হওয়াটা আবারও স্বাভাবিক। যাই হোক, বিজয় কাউকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনাটি শেয়ার করার জন্য। আমি কমেন্টসগুলো পড়ছি, আমাদেরকে কমেন্টস করেছেন মিন্টু হোসেন ভাইয়া, অনেকদিন পর শুনছি। হ্যাঁ, আসলে গত মাসে আমাদের অনুষ্ঠানটি প্রায় বন্ধ ছিল। যাই হোক, আমরা আবার চলে আসছি। দিলীপ নাথ দুবাই থেকে আমাদেরকে কমেন্টস করেছেন, অনেক দিন পর দাদা ভূত স্টেশন শুনতেছি। ধন্যবাদ মিন্টু হোসেন। জীবন ভাই, এতদিন অনুষ্ঠানটি না হওয়ার কারণটা কি? আসলে বেসিক্যালি টেকনিক্যাল কিছু কারণে আমি অনুষ্ঠানটি এতদিন এপিসোড সম্পন্ন করতে পারিনি। আর আপনাদেরকে এজন্য আপনাদের অসংখ্য মেল এবং কমেন্টসই আমাকে তা প্রমাণ করে যে আমি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে এই ধরনের ঘটনা নিয়ে।
আর আমি কিছুক্ষণের মধ্যে আমি স্টুডিওতে যিনি বিজয় পো আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছিল, তার ছবিটি আমরা পোস্ট করে দেব। আশা করছি আমাদের প্রতিষ্ঠানের পেজ থেকে আপনারা দেখতে পাবেন। আমি আর সময় নষ্ট করছি না, আমি চলে যাচ্ছি আমাদের রেকর্ডিং পাঠানোর একটি ইমেলে, এবং সেই রেকর্ডিংটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো, প্লে করে শোনাবো। আশা করছি আপনারা সবাই শুনবেন এবং জানাবেন যে ধরনের ঘটনা আপনাদের কেমন লাগে। অবশ্যই আমাদেরকে জানাবেন। ইমাম হাসানের পাঠানো একটি ঘটনা আমরা শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম জীবন ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি ভাইয়া। আমি মোহাম্মদ ইমাম হাসান মোসাব্বির, আমি খুলনা জেলার তেরোখাদা থানার পান্তিদা গ্রাম থেকে বলতেছি। তো আমি ভাই আজকে আপনাদের কাছে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমার এক ভাই, ওনার নাম হলো নিয়ামত, ওনার কাছ থেকে শোনা। ঘটনাটা হইলো সেই নিয়ামত ভাইয়ের নানার সাথে ঘটা। আমাদের সেই নিয়ামত ভাইয়ের বাড়িও খুলনা জেলার তেরোখাদা থানায় বাজারের উপরে, আমাদের তেরোখাদা বাজারের উপরেই। আর ওনাকে কমিটি সবাই চেনে, কারণ ওনার তেরোখাদা বাজারে একটা শু এর দোকান আছে, ওই জন্য সবাই ওনাকে কম বেশি চিনে। তবে মূল ঘটনা হলো এই যে আপনার যে আমাদের সেই নিয়ামত ভাই, ওনার যে নানা ছিল, তা ওই নানা ওনাদের সময় আগে তো আপনার ওই জমিতে মানে এই বিশেষ করে শীত মৌসুমটা আসলে জমিতে ধান রোয়ার জন্য, আর জমিতে যে বনটা থাকে ওই বনটা আগে পরিষ্কার করতে হয়। তো ওই যে বনটা পরিষ্কার করা হয় ভাইয়া, আপনার ওইগুলোর কিছু ক্ষেত্র আছে, যেমন মনে করেন যে আপনার ওই বনটা যখন কাটা হয় বা কাটতে হবে, তখন ওইটাকে বলা হলো ভুঁই কষা বা জমি কষা। আর আপনার ওই যে বনটা ফালানো হয় কাটার পরে, ওইটাকে বলে হইলো আপনার দল টানা। তো আপনার ওই দল টানারই একটা কাহিনী ভাই। তো ওই নানা যখন মানে ওই বই কষা শেষ, এখন উনি জমিতে দল টানবে। তো উনি সেই নানা ওনার ছোট ভাইকে বলতেছে যে ভাই আজকে তো আর হবে না, তো আগামীকালকে আমাদের সব কাজ সেরে ফেলতে হবে। তো আগামীকালকে তুই আমাকে মানে ফজরের আজান যখন দিবে, ফজরের আজান দেওয়ার কিছু সময় আগে তুই আমার ডেকে দিস, আমরা মানে সকাল হতে হতে আমরা সমস্ত জমির দল টেনে ফেলবো। তো এই কথা বলার পরে আর কি ওনারা দুই ভাই বাড়ি চলে আসছে। ভাই বাড়ি চলে আসার পরে রাত্রে শুনে যখন ঘুমাইছে, ঘুমানোর পরে সে নানাতে ঘুমায় রয়েছে, হয়তো সম্ভবত আনুমানিক প্রায় 2টার সময় ওনাকে ডাকতেছে। সেই নানাকে ডাকতে নানার নাম ধরে, যাই চল বুঝতে জমিতে দল টানতে যাবি না, ফজরের আজান তো দিল। তা উনি আর তখন সময়টা দেখে না, ওনাকে আর কি ডাকতেছে। উনি আর কি মানে এই কথা শুনে ওনাকে ঘুমের থেকে তাড়াতাড়ি উঠে নানিরে বলতেছে আমি চলে গেলাম, তুই থাক। তাই বলে নানিরে রেখে উনি মানে জমির জন্য বাড়ি থেকে বের হলো। তো বের হওয়ার সময় ভাই মানে উনি কবিরাজ টাইপের লোক ছিল, যার কারণে উনি ওনার হাতে একটা লাঠি নিল, যেটাকে কবিরাজ লাঠি বলে। ওই লাঠিটা সবসময় ওনার কাছে থাকতো। উনি ওই লাঠিটা নিল আর মানে ধারালো একটা অস্ত্র নিল, মানে কাঁচির মতো, যেটাকে আমাদের এখানে হাসুয়া বলেই চেনে, হাইশো বললে সবাই ভালো করে চেনে। তো সেই হাইশোটা নিল, আর ওই দল টানার জন্য উনি কোটার মতো মানে বাঁশকে বানানো হয়, যেটাকে সহজ কথায় থোড়া বাঁশ বলে, উনি ওই থোড়া বাঁশটাও নিল। এখন এই 3টা জিনিস নিয়ে উনি আর কি রওনা দিল জমির দিকে। জমিতে রওনা দেওয়ার সময় ভাই মানে এরকম অবস্থা, মানে উনি হাঁটতে সব চিন্তা করতে যে এত সময় তো ফজর আজান দিয়ে দেওয়ার কথা। ভাইকে যখন বললাম সে যদি ফজর আজান দিয়ে দেবে, কিন্তু জমিতে চলে আসলে ওখানে ফজর আজান দিল না। তো উনি কিছু মনে করে নাই, উনি মানে যে ডাকছে তার পাশে চলে আসছে, উনি আর দেখে নাই যে সেই জিনিসটা কি। তো আসার পরে জমিতে যখন আসলো, জমিতে এসে যখন দল টানা শুরু করলো ভাই, তো মানে অবাক করা বিষয় হচ্ছে যে ওই নানা মানে যেভাবে দল টানতেছে, উনি আসলে ছোট ভাইয়ের সাথে টেনে পারতেছে না। এখন এই বিষয়টা উনি বেশ অবাকই হয়ে গেল। উনি মনে মনে চিন্তা করলো যে আমার ছোট ভাই কখনো আমার সাথে দল টেনে পারে না, তাই আজকেও কেমন যেন গুলির মতো টানছে, আমি পারতেছি না কারণটা কি। ওনার মনে একটু সন্দেহ হলো। তো যা হোক আর কি, এইভাবে উনি আর মানে কিছু বললো না। উনি করলো কি, এই সন্দেহের পরে উনি ওনার হাতে সেই হাসুয়াটা রাখলো, লোহার জিনিস যেত হাসুয়াটা,
হাঁসটা নিয়ে উনি আর কি মানে ওনার কাজ করতেছে আস্তে আস্তে। এখন এইভাবে কাজ করতে করতে যখন ফজরের আজান দেবে সময়, ওই সময় আবার মানে ওনার যে ভাই, সে ভাই আবার বাড়ি এসে সে ডাকতেছে ওনাকে, সে নানাকে ডাকছে, বলতেছে বড় ভাই যাবি না জমিতে? তখন কি নানি বের হয়ে বলতেছে কি হলো, তুই না ঘন্টা দেড়েক আগে ডাকি নিয়ে গেলি তোর বাইরে? তখন ওনার ছোট বলছে যে বড় ভাবে আপনি কি বলেন, আমি তো কেবলই আসতেছি, ফজর আজান তো আর একটু পরে দেবে। বলছে ভাই তাহলে তো ঘটনা হয়ে গেছে যে কাহিনীতে ওনারা তো মানে ডেকে নিয়ে চলে গেছে। এখন ওই কোনো ছোট ভাই সেখান থেকে মানে কান্দে কান্দে ভাবে উনি মানে চিৎকার শুরু করেছে। তিনি বলতেছে আজকে মনে হয় আমার বাইরে আমি আর পাবো না। এরকম কান্দেছে, চিৎকার করতেছে, আর ওনার মানে সেই নানিকে বলতেছে যে তুমি তাড়াতাড়ি আমারে আগুন দাও আর লোহার খুন্তা দাও। এখন এই দুটা নিয়ে হ্যারিকেন আর সেই মানে লোহার খুন্তা নিয়ে উনি আর কি দৌড়াচ্ছে আর বলতেছে কি যে ভাই তুই দাঁড়া আমি আসতেছি, তোর কোনো ভয় নাই, তুই দাঁড়া আমি আসতেছি, তোর কোনো ভয় নাই। এটা উনি বলতেছে আর দৌড়াচ্ছে। আর এর মধ্যে ভাই এই পাশে কি কাহিনী হয়েছে, এই পাশে নানাকে বলতেছে যে তোর হাতের থেকে হাইশোটা ছাড়িস না, হাইশো থেকে কাজ কর। নানা বলতেছে না আমি হাইশো থবো না, তোর সমস্যা কি, তুই তোর মতো কাজ কর। এখন সেই বলতেছে, সে আরেকজন বলতেছে না তোর হাইশো থুতি হবে, তুই হাইশো থেকে কাজ কর। কিন্তু নানা হাইশো থবে না, এইভাবে ওনাদের ভিতর কথা কাটাকাটি চলতেছে। কিন্তু মানে সে আবার ধারে আসতে পারতেছে না নানার কাছে, কারণ নানার হাতে যেহেতু লোহার জিনিস হয়েছে। আর আমরা সাধারণত সবাই জানি যে লোহাকে কিন্তু মানে কোনো ভূত প্রেত আত্মা যেটাই বলে ওরা কিন্তু ভয় পায়। তো এইভাবে ওনাদের ওইখানেও চলতেছে। আর এই পাশে মানে ওনার ছোট ভাই দৌড়ায় আসতেছে। আস্তে 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 প্রায় মানে বেশ দূর থেকে একটা চিকুন গলা শোনা যাচ্ছে যে বলতেছে যে ভাই তুই দাঁড়া আমি আসতেছি, তোর কোনো ভয় নাই। এইভাবে দৌড়াতে যখন কাছাকাছি আসছে, কাছাকাছি আসার পরে সেই নানা ছোট ভাই দেখা কি যে নানার সেই জিনিসটা মানে তর্কাতর্কি করতেছে, যে আর কি ওনার ছোট ভাইয়ের রূপ ধরেছিল। তো ওনার ছোট ভাই বলতেছে যে তুই কে, তুই দাঁড়া, আজকে তোরে ছাড়বো না, তোরে আজকে দেখে নেবো। এই কথা যখন বলছে তখন সেই মানে এই কথা যখন বলছে তখন আর কি ফজরের আজানও মানে মানে শুরু করে দিছে। আর ওইখানে যে জিনিসটা ছিল সে বলতেছে যে আরে আজকে তুই বাইসে গেলে তোর আজকে কিছু করতে পারলাম না, তোরে ফিরে দিন দেখে নেব। এই কথাটা বলে সেই জিনিসটা মানে আপনার অদৃশ্য হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। আর এই অবস্থা দেখে নানা সেইখানে মানে সেন্সলেস হয়ে পড়ে গেল। পরে ওনারে আর কি মানে বাড়ি আনা হলো। বাড়ি আনার পরে ওনাকে আর কি মানে পানি চুনি দিয়ে মানে যেভাবে দরকার সেইভাবে ওনারা আর কি মানে বেহুশ থেকে জায়গায় সুস্থ করা হলো। সুস্থ হওয়ার পরে আর কি উনি বললো যে আমার সাথে এই কাহিনী এই ঘটছে আর কি। এই ছিল আমার ঘটনা। ভাই ঘটনাটা যদি আপনাদের ভালো লাগে তো মানে দর্শক শ্রোতাদের মানে শোনাবেন, তাদের কাছে যদি ভালো লাগে তো আপনারা প্লিজ জানাবেন। তাহলে ভালো লাগলে আমি আরও উৎসাহ পাবো, আমি আপনাদের সামনে এরকম আরও অনেক নতুন ঘটনা নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য। আর যারা শুনছিলেন ভূত স্টেশনের আজকের এপিসোডটি, তাদেরকে জানিয়ে দিতে চাই এখন থেকে ভূত স্টেশন শুধুমাত্র শুক্রবার রাত 11টায় সম্প্রচারিত হবে ভূত স্টেশনের পেজ থেকে। এবং আমরা অনেক পরিবর্তন এনেছি ভূত স্টেশনের কিছু প্রোগ্রামে। আমরা ভবিষ্যতে খুব আর্লি আপনাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি কমেন্টসগুলো পড়ছি। আমাদেরকে দিলীপনাথ বলেছেন বিজয় ভাইয়ের ঘটনাটি অনেক ভালো হয়েছে এবং ভালো লেগেছে। ওকে ভাই বলেছে অনেক সুন্দর একটি ঘটনা ছিল। মিজানুর রহমান আমাদেরকে জানিয়েছেন ঘটনাটি ভালো লাগছেন। জুবায়ের বলেছেন ভালো লাগছেন। নাসরিন আক্তার জুই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং দিলীপ নাথ বলেছেন দাদা রাগ করবেন না, আপনি সপ্তাহে অন্তত একটা দিন করুন। ধন্যবাদ। এখন থেকে ভূত স্টেশন শুধুমাত্র শুক্রবার রাত 11টায় সম্প্রচারিত হবে, আমি আবারও জানিয়ে দিচ্ছি। এবং মিন্টু হোসেন বলেছেন এই গল্পটা তো আগে বলেছিল। হ্যাঁ, সম্ভবত এই গল্পটা উনি আগে বলেছিল। ঘটনাটি আমাদের আপনারা দেখতে যে আমাদের অনুষ্ঠানটি শুনেন এবং মিস করেন না, এটাই তার একটি আমরা প্রমাণ পেলাম। এবং যাই হোক আমি ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য। এবং এখানে লেখছে যে দিলীপনাথ আমাদেরকে লিখেছেন যে প্রোগ্রামের কালেকশনের সমস্যা হলে আর শুক্রবারে আরও অনেক এপিসোড চলে, এটা আমার একা মতামত, বুধবার করুন। আশা করছি আমরা আপনারা অনুরোধটি রাখবো এবং খুব শীঘ্রই আমরা ভূত স্টেশনের প্রতিটি প্রোগ্রামের কিছু পরিবর্তন আনবো। এবং আশা করছি যেহেতু এই প্রোগ্রামটি সম্পূর্ণ আপনাদের এবং আপনারা শোনেন বিধায় আমরা এই ঘটনাটি করতে অনুষ্ঠানটি চালিয়ে যেতে পারছি।
তো আশা করছি আমাদের অনেক কিছুই পরিবর্তন আসবে। আর যাই হোক, আমি চলে যাচ্ছি পরবর্তী একটি মেইলে, এবং সেই মেইলটি প্লে করার পরেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব, এবং আমরা আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। যাই হোক, আমি সেই মেইলটি আপনাদের মাঝে শেয়ার করছি। গল্প শেয়ার করার আগে আমার ছোট্ট একটা পরিচয় দেই। সেটা আমি প্রফেশনে একজন ডক্টর, রিসেন্টলি এমবিবিএস কমপ্লিট করেছি, গাজীপুরের একটা এলাকাতে বর্তমানে সেবা দিচ্ছি। আর আমার নাম, ঠিকানা সবকিছুই মানে হাইড থাকুক। যাই হোক, এখন গল্প মানে শুরুটা বলি। শুরুটা ছিল, আর গল্পটা ঘটেছিল আমার দাদির সাথে। হ্যাঁ, আমার দাদির সাথে, এবং গল্পটার শুরু সেটা ছিল যুদ্ধের আগের বছর আমার দাদির বলার মধ্যে। তার মানে এটা 1970 তখনকার সময়ের কথা। তো আমার দাদি হচ্ছে মানে ওই সময়ে এত আমাদের মতো এখন যেরকম গ্যাসের চুলা আছে, লাকড়ির প্রয়োজন পড়ে না, এরকমটা ছিল না। আশেপাশের যত মানে যেসব জায়গাতে হচ্ছে গিয়ে বন আছে, এইসব জায়গা থেকে লাকড়ি, পাতা এইসব হচ্ছে গিয়ে জড়ো করে বাসায় আনা হতো রান্নার জন্য। আমার দাদি এবং আরো কয়েকজন মিলে তারা গেল এরকম লাকড়ি জোগাড় করে বাসায় আনার জন্য। এরা মাঝে মাঝে যেত এইভাবে। তো ওই দিনও ঠিক একইভাবে গেল। এটা ছিল দুপুর বেলা, প্রায় দুপুর বেলাই তারা গেল। যাওয়ার পরে বেশ কিছু সময় সেখানে হচ্ছে পাতা জড়ো করছে। জড়ো করার পর হঠাৎ করে মানে আমার দাদি দেখতেছে সে যেখানে তার মানে অনেকগুলো পাতা জড়ো করে পিল বানানো হয়েছে, ঠিক তার পাশে একটা গর্ত মতো রাউন্ড করা, তার মধ্যে অনেকগুলো পাতা। তখন আমার দাদি ভাবলো যে এত কষ্ট করে আমি চারপাশ থেকে পাতা এভাবে করে নিচ্ছি, এখানে গর্তের মধ্যে এতগুলা পাতা আছে, এটা যদি আমি তুলি আমার জন্য আরো বেশিগুলো পাতা আসবে, আমি বেশি করে নিয়ে যেতে পারবো। সে ওখান থেকে পাতা উঠানো শুরু করলো সেই গর্ত থেকে। তো একটা সময় তার হাতের মধ্যে ফিল হলো যে হাড়ির মতো কিছু একটা এই পাতার নিচে আছে। তখন সে পাতাগুলো আরো তাড়াতাড়ি করে উঠানো শুরু করলো। উঠানোর পর সে দেখে একটা হাড়ি, যার মাঝে থেকে নেই, মানে ভাঙা হাড়ি। দু টুকরো করলে যেরকম হবে মাঝখান থেকে হাড়িকে, ঠিক এরকম একটা হাড়ির মাঝখান থেকে ভাঙা একটা অংশ। সেই তলানির মধ্যে একটা বাচ্চা হবে 3-3.5 বছর বয়সী, এরকম বাচ্চা। তার একটা হাত, পা, শরীরের মানে বিভিন্ন অংশ, পচা অংশ এবং মাথা, চুল সহ সেখানে ছিল, এবং সেগুলো পচা এবং অনেক গন্ধযুক্ত। আচ্ছা আচ্ছা। সেটা দেখে আমার দাদি ওখানে সেন্সলেস হয়ে যায় চিৎকার করে। তো ওনার সাথে যারা আশেপাশে এই লাকড়ি জড়ো করতেছিলেন তারা সবাই দৌড়ে আসে। আসার পর মানে কেউ কিছু বুঝতে পারে না কেন আমার দাদি হঠাৎ করে এরকম সেন্সলেস হয়ে গেল। আর ওখানে হচ্ছে মানে গাজীপুরে ম্যাক্সিমাম এরিয়া হচ্ছে গজার বন, আশেপাশে বাড়ি খুব কম। ওখানে আশেপাশে বাড়িও নেই যে কাউকে তারা ডাকবে। দেন সবাই ওনাকে ধরে একেবারে দাদিকে আমাদের বাড়িতেই নিয়ে আসলো। আসার পর তাকে সে যখন মানে তার জ্ঞান ফিরল, জিজ্ঞেস করলো যে কি হয়েছে তোমার, তুমি কিছু দেখে ভয় পেয়েছো, কিছু ছিল ওখানে, কি হয়েছে বলো বলো। দেন সে তো অনেক ভয় পেয়েছে। আমার দাদি এতটা নার্ভাস ছিল যে মানে সে বলতে পারতেছিল না। দেন অনেক কষ্ট করে মানে সবাই যখন তাকে এই করতেছিল, আশ্বস্ত করতেছিল যে তুমি তোমার বাসায় আছো, রিল্যাক্স আছো, বলো কি দেখছো বলো। তখন সে বলতেছে যে আমি সেখানে একটা বাচ্চা দেখেছি, মরা বাচ্চা, কাটা কাটা অংশ, বিভিন্ন অংশ, কাটা হাত, কাটা পা, মাথার চুল, এবং অনেক নোংরা এবং দুর্গন্ধ, সেগুলো থেকে পোকা বের হতেছিল এবং অনেক বাজে দেখতে, ভয়ানক ছিল। তো স্বভাবত মানে সে যখন এই কথাগুলো বলছে, তো সবাই মনে করতেছে যে নির্ঘাত তার ভুল কিছু হবে, কারণ তারা যখন ওখানে ছিল কেউ এরকম কিছু দেখেনি। তো সেটাকে রিকনফার্ম করার জন্য তারা আবার ওখানে গেল যেখান থেকে আমার দাদিকে মানে সেন্সলেস অবস্থায় বাসায় নিয়ে আসছে। সেখানে
সেখানে যাওয়ার পর দেখলো ওখানে এরকম কোনো কিছু নেই, কোনো গর্ত নেই, কোথাও কোনো এরকম হাড়ি রাখা নেই, কিছুই নেই। আমরা আবার চলে আসছি। আসার পর বললো যে না, এরকম কিছু নেই, হয়তো দুপুরে রোদের মধ্যে তুমি অনেক কাজ করতেছিলে, সেজন্য হয়তো বা চোখে ঝাপসা কিছু দেখছো, ভুল কিছু দেখে ভয় পেয়ে গেছো। বা হ্যালুসিনেশনও হতে পারে, এরকম কিছু হ্যাঁ, হতে পারে। হ্যাঁ সেটাও হতে পারে, কারণ দুপুরের রোদ তো প্রখর রোদ থাকে, স্বাভাবিক হতেই পারে, এটাই ভাবে। দেন আমার দাদা বাসায় আসে, আসার পর শোনে যে এরকম কাহিনী, এরকম হয়েছে। আমার দাদা তখন হচ্ছে গিয়ে সেও এটা নিয়ে এতটা পাত্তা দেয়নি, ভাবলো হতে পারে এরকম কিছু। দেন রাতের বেলা সন্ধ্যার পর থেকে, ওই সময় আবার ইলেকট্রিসিটি ছিল না আমাদের এই গ্রামটাতে, সন্ধ্যার পরই একদম আমার দাদির প্রচন্ড জ্বর আসলো। এত জ্বর যে সে মানে জ্বরের ঘোরে কিছু বলতেছে কিনা মানে সেটাও বোঝা যায় না, মনে হয় যেন জ্বরের ঘোরেই কিছু একটা কথা বলতেছে দেখি, প্রচন্ড জ্বর। আর এখনকার মতো তো ওই সময় ডক্টর অ্যাভেলেবেল ছিল না বা হসপিটাল কাছে ছিল না। দেন আগের মানুষ আর ডক্টরদের কাছেও কম যাইতো, সবাই ম্যাক্সিমাম দেখা যেত যে কবিরাজে বিশ্বাসী করে। অনেকে ওই ঘরেই ঘরোয়াভাবে চিকিৎসা করতো, এরকম বেশি হ্যাঁ, আছে। বিভিন্ন টোটকা ইউজ করে সুস্থ হয়ে যেত। তো আমার দাদা বললো যে এক কাজ করি, তাহলে কবিরাজের কাছ থেকে জ্বরের ওষুধ নিয়ে আসি, আর নয়তো দেখি কবিরাজ যদি বাসায় আসে উনাকে দেখে ওষুধ দিবি। এটা বলে উনি চলে গেছে। উনি চলে যাওয়ার পর কিছু সময় পর থেকেই মানে ওনার যত উল্টা পাল্টা বিভিন্ন কথাবার্তা বলা শুরু, বিড়বিড় বিড়বিড় করে। তো ওই সময় আসলে আমার বাবা, আমার ফুপু, ওনারা অনেক ছোট ছোট। আমার বাবা সবার বড়। তো আমার বাবা তখন ক্লাস 9-এ পড়ে। ওই সময় উনিও ছোট, অতটা বুঝে না, উনিও ভয় পাচ্ছে যে হঠাৎ করে মায়ের কি হলো, কেন এমন হলো, উম, সে কি আসলে কিছু দেখছে কিনা, হয়তো ভুলও হতে পারে, মা অনেক কাজ করে, সেজন্য সেও এতটা পাত্তা দেয়নি, ভাবলো জ্বর আসছে ভয় থেকে ঠিক হয়ে যাবে। তার ধীরে ধীরে এরকম মানে বিড়বিড় করে কথা বলাটা বাড়তে শুরু করে। দেন আমার দাদা হচ্ছে গিয়ে কবিরাজ তো নিয়ে আসতে পারেনি, সে হচ্ছে গিয়ে ওখান থেকে কিছু গাছের যে ওষুধ থাকে সেগুলো নিয়ে আসছে। আসার পর দেখে যে আমার দাদির গায়ে প্রচন্ড জ্বর, এবং সে মানে তার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। ভয়েস চেঞ্জ হয়ে গিয়ে মানে মনে হচ্ছে যেমন একটা পুরুষ লোকের কণ্ঠ, অনেকটা নাকে বেঁধে কথা আসতেছে, এবং সে এরকম আচ্ছা, বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালিগালাজ করতেছে, আর শুধু বলতেছে ওকে ধর, ধর ওদেরকে, মার, শুধু রক্ত খেয়ে ফেলবো, মানে এরকম ভাবে বলছে। সবাই অনেক ভয় পেয়ে গেছে, কি হলো তার হঠাৎ করে। তারপরও তারা মানে চিন্তা করতেছে যে হয়তোবা অতি অনেক সময় যে জ্বরের ঘোরে মানুষ আবুল তাবুল বলে, সেরকম কিছু একটা হবে, পরবর্তীতে হয়তো ঠিক হয়ে যাবে এটা, ওনারা এটাই মনে করলো, তেমন একটা গুরুত্ব নেই। আমার দাদা এসে যখন দেখলো যে এরকম করতেছে, সে চিৎকার করতেছে ধর, মার, খেয়ে ফেলবো, রক্ত খাবো, তো আমার দাদা তখন বুঝতে পারলো যে কিছু একটা তো উল্টাপাল্টা হচ্ছে এখানে, কিছু একটা তো অবশ্যই হচ্ছে। যেহেতু বিষয়গুলো প্যারানর্মাল ভাবেই হচ্ছে আর কি। জিনিসটা একদম মানে মানুষ জ্বর আসলে আবোল তাবোল কথা বলে, কিন্তু ভয়েস কেন চেঞ্জ হয়ে যাবে, Definitely, চোখ মুখ বড় বড় হয়ে গেছে, একদম ভয়েস চেঞ্জ, মনে হয় যেন খেয়ে ফেলবে কাউকে, এরকম করতেছে। আর মানে তার গায়ে যত কাপড় চোপড় ছিল, একজন মহিলা মানুষ, তার গায়ে সব কাপড় চোপড় খুলে ফেলছে, খুলে ফেলে দিছে। বিষয়টা সম্পূর্ণ অস্বাভাবিক একটা। আগে হতো না যে গ্রামে দেখতাম আমরা অনেকে শুনতাম ভূতে ধরা, ওঝারা আসতো, ঠিক সেই টাইমে যে সমস্ত সিচুয়েশন গুলো হতো, এরকম একটা আপনি অ্যাক্টিভিটিস গুলো তার ভিতরে ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম শুরু হয়ে গেল। তো এখন এটা নিয়ে কি করা যায়? আর ওই সময়ে তো ফোনের যুগ ছিল না, ফোন ছিল না, তো কাউকে ডাকতে হলেও তার বাসা পর্যন্ত যে ডেকে নিয়ে আসতে হতো। অনেক দিন ধরেই ওখানে মানে আটকা পড়ে আছে, ওখান থেকে সে বের হতে পারে না, এবং সে অনেকবার চেষ্টা করেছে ওখান থেকে বের হওয়ার, কোনোভাবেই ওখানে যে তাকে যে আটকানোর জন্য যেসব ডোর বা দড়ি বা বাঁধন যেগুলো ইউজ করা হয়েছে মানে ব্ল্যাক ম্যাজিক করে, উম, সেগুলো হচ্ছে সে কখনোই
ছুটাতে পারেনি এবং সেখান থেকে সে মুক্ত হতে পারেনি। এর থেকে তার ভিতরে ভিতরে প্রচন্ড রাগ তৈরি হয় এবং সে মানে করে যে যেদিন সে খুঁজে পাবে এই মহিলাকে সেদিন সে তাকে মেরে ফেলবে এবং যেভাবে সে কষ্টগুলো পাইছে এভাবেই সে মহিলাটাকে মারবে। কিন্তু তার ধারণাটা ছিল ভুল, যে সে যাকে মানে সে আমার দাদিকেই সেই মহিলা ভাবতো, সেজন্যই এত কষ্ট দেওয়া শুরু করলো। তারপর হুজুর বলল যে এটা তোমার মিস্টেক, তোমার ভুল হয়েছে, তুমি খুঁজে দেখো। সে একজন মুসলমান ঘরের মানুষ, সে কেন যাবে তোমাকে ওখানে আটকে রাখার জন্য? সে তো তোমাকে চিনে না, আর তোমাকে আটকে রাখলে সে ওখানে কেন যাবে? মানে সে তো কোনোভাবেই সেই খারাপ দিনটা কোনোভাবেই মানতে রাজি না। তার একটাই কথা, সে মেরে ফেলবে, এই পুরো পরিবারটাকে ধ্বংস করে দেবে। তারপর হুজুর অনেক চেষ্টার পরে ফাইনালি এসে সেটা রাজি হলো যে হ্যাঁ, সে আমার দাদিকে একেবারে ছেড়ে দিবে, আর কষ্ট দিবে না, বরং সে তাকে আবার যে ধরবে যে তাকে ওখানে আটকে রেখেছিল। তো হুজুর বললো যে তুমি কি দিলে চলে যাবা। কমপ্লিটলি এবং সলিউশন পাওয়ার জন্য তার কন্ডিশন গুলো কি সেটা হ্যাঁ, জানার চেষ্টা করছিল। হ্যাঁ, তার রিকোয়ারমেন্টসটা কি। তো তার চাওয়ার মধ্যে ছিল 4টে খাসি, শুধু 4টে খাসি, কিন্তু খাসিগুলো একই সময়ের মধ্যে জবাই করতে হবে এবং একই জায়গায় জবাই করতে হবে, এবং জবাইগুলো করতে হবে যে জায়গাতে আমার দাদি ওই হাড়িটা দেখেছিল ঠিক ওই জায়গার মধ্যে। 4টে খাসি জবাই করে ওখানে ফেলে রেখে চলে আসতে হবে, এবং চলে আসার পর পরই আমার দাদিকে তারা মানে সে ছেড়ে দিবে এবং আর কোনোদিনও ডিস্টার্ব করবে না। এটা কথা দেওয়া ছিল। দেন হুজুর যেই বলা সেই কাজ, বললো আমার দাদাকে যে আপনি সেটা করেন। তো আমার দাদা 4টা খাসি কিনে আনলো, কিনে এনে 4জন লোক নিয়ে সেখানে গেল, গিয়ে সেখানে একেবারে 4টা খাসি জবাই করে ওইখানে ওই অবস্থায় ফেলে রেখে চলে আসলো। আসার পর হুজুর কিছু দোয়া কালাম, তারপর কিছু নিয়ম, আর একটা কবজের মতো ছোট্ট হয়তো বা ওখানে লেখা ছিল, সেটা আমার দাদিকে দিল, বললো এটা সবসময় পড়ে থাকবেন আর এই দোয়াগুলো আপনি সবসময় করবেন এবং এইভাবে চলাফেরা করবেন। কিছু নিয়ম ওনাকে বলে দিল, আর কিছু বিধিনিষেধ দিল যে কিছু কিছু রুলস সময়। থাকে না, মানে প্রতিটা জিনিস থেকে, যেরকম আমরা যেরকম ডক্টরের ভাষায় যদি কোনো রোগ থেকে মুক্তি চাই আমাদের কিছু ওষুধেরও কিছু কন্ডিশন থাকে। তো যেহেতু এটার একটা বিষয়, এগুলো তো অবশ্যই একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো হ্যাঁ, হচ্ছে। জি, ওনাকে ওই সেম ভাবে কিছু দিয়ে নিষেধাজ্ঞা দিল যে এই এই সময়ে কিছু সময় ওনাকে দিল যে এই সময়গুলোতে তুমি এই কাজগুলো করবে না বা এইসব জায়গায় তুমি যাবে না। Then এটা বলে চলে গেল। তারপর আমার দাদি বেশ ভালো সুস্থ, একদম সুস্থ একজন মানুষ, ওনার আর এরকম সমস্যা হলো না। এটা আর দেখা গেল না, এবং এরপরে যে ওনার যে খিঁচুনির যে একটা সমস্যা ছিল সেটাও চলে গেল। এরপর বেশ ভালো কথা, একদম সেই তখন থেকে এটা 2009 এই পর্যন্ত আমার দাদির আর কোনো প্রবলেম হয়নি। 2009-এ এসে আমি তখন আমি তখন ক্লাস 10-এ পড়ি 2009-এ। আচ্ছা আচ্ছা। তখন মানে আমি থাকতাম আমার দাদির সাথে। হঠাৎ করে একদিন দেখি আমার দাদি খিঁচুনি দিচ্ছে, আমি ভয় পেয়ে গেছি। কারণ আমি ভাবতেছি নির্ঘাত আমার দাদির খারাপ কিছু হয়েছে, আমার দাদিকে আর বাঁচানো যাবে না। মানে ভয়ে দৌড়ে যেয়ে আমার আম্মু আব্বুকে ডেকে নিয়ে আসতেছি, তাড়াতাড়ি আসেন, দাদির অবস্থা খুবই খারাপ। তো এসে দেখে একদম দাদির মুখ থেকে সেই আগের মতো করে লালা ঝরতেছে, চোখ থেকে পানি মানে পড়তেছে, কিন্তু উনি কোনো কথা বলতেছে মানে না, আগের সমস্যাটা আবার তার ভিতরে দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে। আমি আগের ব্যাপারগুলো জানতাম, কিন্তু সেটা যে এরকম ছিল সেটা আমি তখন বুঝি নাই। দেন আমার আম্মু আব্বু ওনারা দেখে বুঝতে পারলো, বুঝার পরে ওনারা আয়তাল কুরসি, ইয়াসিন সূরা এগুলো পড়ে ফু দেওয়া শুরু করলো। ঠিক 2-3 মিনিট পরে ধীরে 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 আমার দাদি দেখলাম সমস্ত শরীর ওনার ঘেমে গেল এবং উনি একদম একজন ক্লান্ত মানুষের মতো হাত পা ছেড়ে বিছানায় শুয়ে ঘুমায় গেল। তারপরে কোনো কথা বললো না। তাই আমার আব্বু বললো ওনাকে আর এখন ডেকো না, উনি ঘুম থেকে উঠলে পরে কথা বলো। এবং পরে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, পরে আম্মু বললো যে এই সমস্যাটাই ওনার তখন হয়েছিল, এখন কেন হলো সেটা তো বুঝতেছি না, এটা তো হওয়ার কথা না। আমার দাদি যখন ঘুম থেকে উঠলো তখন জিজ্ঞেস করলাম যে
তুমি এরকম কেন করতেছিলা? আমি তো ভয় পেয়ে গেছি, তোমার তো এরকম আমি কখনো দেখি নাই। তখন দাদি প্রথমে ব্যাপারটা হাইড করলো, বললো কই আমি কোনো রকম করি নাই, ওটা স্বপ্নের ঘুমের ঘুরে অনেক সময় স্বপ্নে দেখে না, আমি স্বপ্ন দেখতেছিলাম, তুই হয়তো বা ভুল বুঝছিস। তো আচ্ছা। সে অনেকবার ট্রাই করতেছে যে আমার কাছে এটা হাইড করার জন্য, যে এটা ভাবতেছে যে যদি আমি আমার নাতনিকে বলি, সে যদি ভয় পেয়ে আমার সাথে না থাকে, আমাকে একা ঘরে থাকতে হবে, সেটা ভেবেই সে আর কি জিনিসটা আমার সাথে শেয়ার করতে চাচ্ছে না। আমিও নাছোড়বান্দা, বারবার বলতেছি না বলো এটা কি ছিল কি ছিল। দেন সে বলল যে লাস্ট কিছুদিন ধরেই তার এরকম হচ্ছে, সে ঘরে একা থাকলেই দেখা যায় যে ওই জিনিসটাকে সে দেখতে পায় দূর থেকে, মানে দূরে কোথাও মানে দেখা যাচ্ছে সেই জিনিসটা পা ঝুলাইয়া বসে বসে হাসতেছে তার দিকে, তাকে দেখতেছে, তাকে ইশারা করতেছে, ভয় দেখানোর চেষ্টা করতেছে, বা তাকে অনেক জোরে দৌড়ে আসতেছে মারার জন্য, এরকম করতেছে দূর থেকে, কিন্তু কাছে সে তার আসতেছে না। আমার এটা দেখে তার অনেক ভয় হচ্ছে। দেন সেটা বলার পর আমারও জিনিসটা, মানে আমি ভয় পেতাম, কিন্তু তারপর মনের মধ্যে একটা সাহস ছিল। আমি ভাবতাম যে এটা নির্ঘাত নেক্সট টাইম আসলে আমি দেখতে পাবো, মানে আমার টেন্ডেন্সিটা ছিল এরকম। তো আমি বলতাম ঠিক আছে, তোমার যদি নেক্সট টাইম এরকম ভয় পাও তুমি আমাকে দেখাবা। বললো আচ্ছা ঠিক আছে। আপনার ভিতরে একটা আমি- কিউরিওসিটি ছিল যে জিনিসটা কিভাবে আসে হ্যাঁ, এবং যায়, সেটা আপনি নিজ চোখে দেখার জন্য আর কি। হ্যাঁ, তা- আমি ভাবতাম যে এটা আসলে হয়তো বা আমিও দেখতে পাবো, আমি দেখবো সে কিরকম। ভয় কাজ করলেও এটাও টেন্ডেন্সি কাজ করতেছিল। মসজিদ, গ্রামের মসজিদ যেটা, সেখান থেকে ইমাম সাহেবকে নিয়ে আসা হলো এখানকার। হুজুর কে বললো যে হুজুর এরকম এরকম সমস্যা আগে ছিল, এখন আবার ওনার এরকম সমস্যা হচ্ছে। দেন হুজুর হচ্ছে গিয়ে আমার দাদিকে কিছু প্রশ্ন করলো, যে তাকে যে কিছু নিয়ম শিখায় দেওয়া ছিল, কিছু নিষেধাজ্ঞা ছিল, তারপর তার কোমরে যে কবজ ছিল, সেগুলো কোনোটা কি এখন হারায় গেছে, বা সে কোনোটা কি হচ্ছে গিয়ে মানে না। মানে যে সাপোর্ট গুলো তার ছিল, কোনো কিছু মিস্টেক হয়েছিল কিনা সেই জিনিসটা ফাইন্ড আউট করছিলেন নাকি আপনারা? জি, জি। তখন আমার দাদি বলল যে হ্যাঁ, মানে ওনার বয়স হওয়ার কারণে ওনার অনেক মানে কিছু জিনিস সে ভুলে গেছে, তার মনে নেই, কিছু দোয়া মনে নেই। দেন ওনাকে অনেক জায়গায় মানে কিছু কিছু সময় ওনাকে ভাগ করে দেওয়া ছিল যে এই সময়গুলোতে সে যেন বাহিরে না থাকে, বা কাজ না করে ঘরে থাকে, এই সময়গুলোতে সে যেন এই সূরাগুলো পড়ে বা এই দোয়াগুলো পড়ে, সেগুলো সে ভুলে গেছে। এবং তার কোমরে যে কবচ ছিল, যে সুতো দিয়ে বাঁধে, সেই সুতোটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে সে আর ওই কবচটা কখনো মানে কোমরে পরে না, সেটা রেখে দিচ্ছে, ঘরে আছে, কিন্তু সেটা আর সে পরেনি। এই জন্যই ওনার এই প্রবলেমটা আবার শুরু হলো। দেন ওই ইমাম সাহেব বলল যে সমস্যা নেই, এটার যেটা আছে এটার জন্য আমি হচ্ছে কি একটা তাবিজ দিব, এটা জাস্ট তুমি গলায় ঝুলিয়ে রাখলে এখন দূর থেকে নজর করে, এখন আর এইভাবে কাছে আসে না সেটা। তো পরে ইমাম সাহেব একটা কবজ দিল, কবজ দেওয়ার পরেও দেখা যেত যে মানে ওটা উনি দূর থেকে দেখতোই, এবং উনি অনেক ভয় পেত, একা থাকতে চাইতো না। মানে জিন বলেন আর যাই বলেন, ওই জিনিসটা তার দূরে থেকে তাকে ভয় দেখাতো, কিন্তু ভয় দেখাতো। তার সাথে থাকা ওই তাবিজ এবং দোয়া দূরত্বের কারণে সে কাছে আসতে পারতো না, তাই তো? উঠে আসতে পারতো না, হ্যাঁ, আমি কিন্তু তাকে দূর থেকে ভয় দেখাতো। এবং বিভিন্ন সময়ে আমি আমার দাদির সাথেই থাকতাম, বিভিন্ন সময় দেখা যেত, অনেক সময় দেখা যেত যে জানালা খুলে রাখছি রাতের বেলা অন্ধকারের মধ্যে, বলতেছি একটু থাকুক, বাইরে বাতাস আসতেছে, একটু সুন্দর বাতাস, জানালাটা খোলা থাকুক, এভাবে ঘুমায় যদি যাই, আমার দাদি জানালা লাগাই দিত, বলতো যে না না না, এই দিক দিয়ে হচ্ছে এসে আমাকে নিয়ে চলে যাবে, আমি ভয় পাই। তো আমি একদিন আমার দাদির সাথে রাখছিলাম, তোমার জন্য হচ্ছে আমি একটু জানালা খুলে বাতাস খেতে পারি না মন ভরে। আমরা এখন একটু জানতে চাচ্ছিলাম যে বিষয়টা থেকে আপনারা কমপ্লিটলি সলিউশনটা না, কিভাবে পেলেন? এখানের কমপ্লিট কোনো সলিউশন আমরা পাইনি। আমার দাদি মারা যায় 2015-তে, এবং এই প্রবলেমটা এইভাবে কন্টিনিউয়াসলি তার সাথে হতে থাকে। আমার আলটিমেটলি একটা সময় আমার দাদি মারা যাওয়ার পর আর আমাদের বাড়িতে কারোর সাথে এরকম কোনো ঝামেলা হয় না। এটাই, এখানে এইভাবেই শেষ হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন ভূত স্টেশনের 51তম এপিসোড, সাথে আছি আমি জীবন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং এতক্ষণ ধরে শুনছিলেন আমাদের সবগুলো এপিসোড আপনারা
শুনেছেন এবং মাঝখানে জানুয়ারিতে আমাদের অনুষ্ঠানটি সম্প্রচার বন্ধ ছিল কিছু টেকনিক্যাল সমস্যার কারণে। আমরা ফেব্রুয়ারিতে আজকে আবারও ফিরে আসলাম প্রতি সেশনের 51তম এপিসোডে। আশা করছি আমরা আবারও এই ধরনের ঘটনা নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারবো এবং আপনারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করবেন এবং যাদের কাছে আহ, এই ধরনের ঘটনাগুলো আছে তারা অবশ্যই আমাদেরকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমি এখন কমেন্টসগুলো পড়ছি। আমাদেরকে কমেন্টস করছেন বিজয় কো, ভাইয়া আপনার ঘটনাটা খুব সুন্দর শোনা গেল, ধন্যবাদ বিজয় কো আপনাকে। এবং আমাদেরকে আরও কমেন্টস করেছেন, আমি সবগুলো কমেন্টস পড়ছি। আমাদেরকে কমেন্টস করেছেন সুমন রাজ, আপু আই লাভ ইউ, আপনার ঘটনাটি ভালো লেগেছে। ধন্যবাদ সুমন রাজ আপনাকে। এবং আমাদেরকে কমেন্টস দিনীপাত আমাদের সাথে যুক্ত হয়েছেন, মিন্টু আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন আহ, নাসরিন আক্তার জুই আমাদের সাথে যুক্ত হয়েছেন, জয় আমাদের সাথে যুক্ত হয়েছেন, শাহরিয়ার স্বাধীন আমাদের সাথে যুক্ত হয়েছেন, মেহেদী হাসান সবুজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ইয়ামিন হাসান আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আরও অসংখ্য লোক আমাদের সাথে যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে। যারা আমাদের এই অনুষ্ঠানটি শুনছেন আমি তাদেরকে বলতে চাই আমাদের অনুষ্ঠানটি প্রতি বুধবার এবং শুক্রবার রাত 11টার সময় সম্প্রচারিত হয় এবং আশা করছি আমাদের দর্শকদের ভোটেই আমরা খুব শীঘ্র জানিয়ে দেব যে আমাদের অনুষ্ঠানটি সপ্তাহে একদিন হবে, সেটি বুধবার কিনা শুক্রবার আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার পর্যন্ত আমাদের চোখ রাখুন এবং আমাদের আজকে সবচেয়ে যে সুন্দর ঘটনাটি শেয়ার করেছেন বিজয় কো, তার মূল্যবান সময় দিয়ে উনি আমাদের যে ঘটনাটি শেয়ার করেছেন আমরা ইতিমধ্যে আমাদের পেজে ওনার ছবিটি আপলোড করে দিয়েছি। সবাই জানাবেন ওনার ঘটনাগুলো কেমন লেগেছে, আপনারা অবশ্যই জানাবেন। আর আজকে আর দীর্ঘায়িত করবো না, যেহেতু অনেকদিন পর আবার লাইভে এসেছি। আগামী অনুষ্ঠানের আগামী পর্বের জন্য আবার কিছু প্রস্তুতি নিতে হবে এবং কিছু ঘটনা আসবে, সেই ঘটনাগুলো এরকম ঘটনা আমাদের মাঝে সবসময় চলতে থাকবে। এবং এই ভৌতিক জগতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ফ্রাইডে হরর নাইট এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, অন্যকে নিরাপদে রাখবেন এবং প্রতি বুধবার এবং শুক্রবার ঠিক রাত 11টার সময় ভূত স্টেশনের পাশে থাকবেন। ধন্যবাদ।